one of the important class for our midterm examination, because in today's class we will discuss again about the calculation of GDP, where I will discuss how to calculate the nominal GDP, real GDP, GDP deflator, and another thing that is GDP growth rate. এখান থেকে কিন্তু আমি কোশ্চেন করব, মানে এটা একটা ওপেন বুক এক্সাম যে আপনাদের জিডিপি গ্রোথ রেট জিডিপি থেকে ক্যালকুলেশন একটা ম্যাথস থাকবে। এন্ড ওয়ান মোর থিং, আমাদের সামনে একটা বাজেট সেমিনার আছে, ওখানেও দেখবে যে এই যে জিডিপি ক্যালকুলেশন বা এগুলোর উপরে কিন্তু কাজ হবে। সো আপনারা তো আর ক্যালকুলেশন করবেন না, কিন্তু অলমোস্ট সেম ওয়েতে আসলে একটা কান্ট্রির যে বাজেট আমরা যে দেখেন যে জিডিপি সাইজটা দেখি, এভাবে আমরা হচ্ছে কি ক্যালকুলেশন করে আনি। So in today's class we will discuss about that thing. So এই জন্যই বলেছি যে it's important for us to attending today's class. দেন যেটা বলছিলাম যে আমরা হচ্ছে গিয়ে আজকে এটার পরে আমি হচ্ছে আপনাদের একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিব, যেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রেকআউট রুমে আমি মানে একটা হয়তো ম্যাথস শেখাবো, শেখানোর পর সেখানে হচ্ছে কি আপনাদের আমি কিছু অ্যাক্টিভিটিস দিব, সেই অ্যাক্টিভিটিসটা আপনাদের ব্রেকআউট রুমে বসে কমপ্লিট করে আসতে হবে। হয়তো আপনাকে 10 বা 15 মিনিটস টাইম দিব, এর মধ্যে কমপ্লিট করে আসতে হবে। তো এটার বেসিক লার্নিংটা আপনারা হচ্ছেন গিয়ে আজকের ক্লাস থেকে কিন্তু শিখবেন। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা করতে হবে। দেন হচ্ছে গিয়ে এবং যারা মিস করবেন তো মিস, এটা আমি আগের ক্লাসও বলেছি যে আজকে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস হবে, আপনি যদি মিস করেন ইটস টোটালি ইয়োর ফল্ট। তো চলে যাই, আজকে আমরা যে টপিকটা নিয়ে আমাদের যে রেফারেন্স বুক ছিল, আমরা জানি যে আমরা রেফারেন্স বুকে চ্যাপ্টার 4 এ আছি। আমি দুটোই ওপেন করছি, জাস্ট অ্যালাউ মি সাম টাইম। So as I say you earlier, we on the chapter 4 in our reference book, which is Macroeconomics by Parkin. আমিও যেমন এইভাবে যাই, আপনারাও চাইলে এটা আসলে এক্সপ্লোরারে ওপেন করে নিতে পারেন, সো দ্যাট দেখা যাবে যে এটা অপারেট করাটা এক্সপ্লোরারে যদি আমরা এরকম পিডিএফ ফাইলগুলো আসলে ওপেন করে, আমার কাছে অপারেট করাটা ইজি মনে হয়, জন্য বললাম সেটা কোথায়। ইভেন এটার একটা খুব সুন্দর অপশন আছে, সেটা হচ্ছে এই যে কোথায় গেল এই অপশনটা, রিড অ্যালাউড। সো দেখা যাবে ও হচ্ছে কি জোরে জোরে কিন্তু এটা পড়া। আমার অনেক সময় এরকম হয়, আমি এটা শেয়ার করি যে আমার যদি মনে হয় যে কিছু পড়া দরকার বাট আমার পড়তে ইচ্ছে করছে না, আমি তখন যেটা করি রিড অ্যালাউড এটা প্লে করে দিই, সো নিজে নিজে বলতে থাকে, আমার মানে মাল্টিটাস্কিং করতে থাকে, আমি শুনতে থাকি পড়তে থাকে। সো আমরা লাস্ট অলরেডি আমরা এটা কমপ্লিট করেছি, দ্যাট ইজ হোয়াট ইজ জিডিপি, দেন দ্যাট there are 4 components from the GDP. We have find out 4 components from the GDP definition, that is the market value, final goods and services, produces within a country, and the given time period. So এই চারটা কম্পোনেন্টস কি বা এগুলো কি কি এরিয়া টাচ করে আসে এটা সম্পর্কে আমরা জেনেছি। After that, we focus on how why the GDP is calculated. There are 2 approaches to calculate the GDP. One is expenditure approach and another one is income approach. So we already get idea about why the GDP is equal total expenditure as well as the total income. দেন আসলে আমরা যেটা ক্যালকুলেশনে ছিলাম, এখানে আমাদের বই ক্যালকুলেশনটা সিস্টেমেটিক্যালি ওয়েতে দেওয়া না, আমি এটাই বলেছিলাম যে ক্যালকুলেশন গুলো দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে এখানে ক্যালকুলেশন গুলোকে ফর্মুলা গুলো এভাবে দেওয়া নাই। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের যে স্লাইডটা ছিল, একটা পাওয়ার পয়েন্ট স্লাইড আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, ওটা থেকে পড়ছিলাম। সো ওখানে আমরা দেখেছিলাম যে আমরা যখন হচ্ছে গিয়ে জিডিপি ক্যালকুলেশনে যাচ্ছি, আমরা 2 ধরনের জিডিপি পাই, ওয়ান ইজ nominal GDP, another one is real GDP. Nominal GDP ক্যালকুলেশনের ওয়েটা হচ্ছে গিয়ে just market price will be multiplied by the quantity of each year of each product, and then we have to add up them. So from there we can calculate the nominal GDP. আবারও বলছি, যতগুলো প্রোডাক্ট থাকবে তাদের যে কারেন্ট মার্কেট প্রাইস থাকবে সেটার সাথে কারেন্ট কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করব, then we have to add up them, সবগুলোকে যোগ করে দেব, so then we will get a nominal GDP. Then to calculate the real GDP, there are 2 steps. One is you have to find out the base year. Then the second thing is take the base year price as a constant price, because we are going to compare the price rate with that year. So take the price from the base year as a constant one, then multiply the quantity from each year with that constant price and add up them. So from there you will find out the real GDP. So to make the things
easier for you, I just make a word file where I just show you how I'm going to give this maths, or এটা এইভাবে না দিয়ে আমি আসলে একটা প্যাসেজ আকারেও দিতে পারতাম, আমি টেবিল আকারে দিতে পছন্দ করি। So there are some information in this table, and from this table we get to know that there are 4 years, 2015, 16, 17, 18, and I ask you to find out a nominal GDP, real GDP, GDP deflator, and real GDP growth rate. So we don't know about this two things, that is the green highlighted area, that is GDP deflator and real GDP growth rate. আমরা যখন প্রথম দুটো ক্যালকুলেশন শিখবো, তারপর আমি এই দুটো মানে এই দুটোর ডেফিনেশনে আসবো যে এই দুটো কি, বা how we are going to calculate the GDP deflator and real GDP growth rate. So first of all, nominal GDP আমরা এখানে এটাও ক্যালকুলেশন করা লাস্ট ক্লাসে এতটুকু পর্যন্ত আমি দেখাতে পেরেছি। nominal GDP ক্যালকুলেশন করা কিন্তু আমরা অলরেডি দেখেছি। আমরা কি করেছিলাম মনে আছে কারোর? প্রাইসটাকে কার সাথে মাল্টিপ্লাই করছিলাম? ম্যাম বেজ ইয়ার হোক, যে কোনো ইয়ারই হোক, সেক্ষেত্রে আমরা কি করছিলাম, শুধু প্রাইসটাকে কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই করে নিচ্ছিলাম। এইভাবে হচ্ছে গিয়ে আমরা কিন্তু আমাদের যে রিয়েল জিডিপি যেটা সেটা বের করে নিচ্ছি, নমিনাল জিডিপি যেটা সেটা বের করে, যেমন 2015 এ বের করছিলাম, তখন 2015 এর যে ইচ যে প্রাইস রেট গুলো আছে সেটাকে আমরা এর কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই করেছি, কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই করে কিন্তু আমরা আমাদের নমিনাল জিডিপিটা বের করে নিয়েছি। যেমন আমরা এখানে প্রথম বের করেছি নমিনাল জিডিপি অফ 2015, সো এই যে দেখেন $3 is multiplied by 30 units plus করতেই হবে, then $2.5, that is the price of apple, is multiplied with the quantity of apple, which is 20 kg. Then the price of tomato, which is $1.2, is multiplied with the quantity of tomato, which is 40 kg. In the same way আমরা এর পরে গিয়েছি হচ্ছে গিয়ে আপনার আরো কয়েকটা বছরের আমরা হচ্ছে গিয়ে আপনার রিয়েল জিডিপি ক্যালকুলেশন দেখছিলাম। সেখানে আমরা দেখছিলাম যে হচ্ছে গিয়ে আমরা যখন লাইক আমরা 2018 এর বের করেছি, 2016 যখন 2016 এ যখন রিয়েল জিডিপি আমরা বের করছিলাম, সেম থিং, দ্য প্রাইস ইজ মাল্টিপ্লাই উইথ দ্য কোয়ান্টিটি, প্রাইস ইজ মাল্টিপ্লাই উইথ দ্য কোয়ান্টিটি, আমরা কিন্তু সেম জিনিসটাই পেয়েছি। যেমন এখানে আমার প্রাইস ছিল হচ্ছে কি 40 শার্ট, $3.5, কোয়ান্টিটিটা ছিল হচ্ছে 40 ইউনিটস, আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি। আবার একইভাবে টমেটো যেটা, অ্যাপল যেটা, সেটা প্রাইস আমার 2016 আসলে $3, কোয়ান্টিটি হচ্ছে 33 ইউনিটস, আমি মাল্টিপ্লাই করে দিয়েছি। Then tomato, the price was $1.5, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, কেজি ছিল 55, আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি। So finally we get the total price, which is $321.5. In the same way আমরা এইভাবে প্রত্যেকটা বছরের nominal GDP বের করতে পারবো। Now let's talk about the real GDP. So for real GDP, we have to take any of the year as a base year, and the normal thing is that the oldest one, অর্থাৎ সবার আগে যিনি আসছেন তাকে আমরা সাধারণত base year হিসেবে ধরে নিই। So here the oldest one, অর্থাৎ সবার আগে আসছে এরকম একটা বছর হিসেবে আমরা 2015 কে দেখতে পাচ্ছি। If it doesn't mention on your exam paper that is which one is the base year, so in that cases take the oldest one as base year, so that the things will be easier for you. So amar ekhane mention kore deini ami je which one will be the base year, so I took the oldest one, which is 2015, as the base year. So now আমি base year টাকে ক্যালকুলেশন করার পরে এটা জাস্ট বোঝার জন্য আপনাদের আমি কিন্তু যে প্রাইসটাকে যেহেতু আমাদের কনস্ট্যান্ট ধরে নিতে হবে, আমি এগুলোকে হচ্ছে গিয়ে আপনার কি করেছি, হাইলাইট করে নিয়েছি ইয়েলো কালারে, যে এই প্রাইসটাকে আমি কিন্তু কনস্ট্যান্ট ধরে নিব এই কারণে। তো আমি প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম, এরপরে আসেন বের করি, ফার্স্টে বের করি হচ্ছে রিয়েল জিডিপি অফ 2015. So now you can see in this word file the real GDP of 2015 is equal to NGDP. Why? That means the NGDP of 2015. Why? Because দেখেন এখানে তো আমার প্রাইস রেট কনস্ট্যান্ট ধরে নিয়েছি, কার? 2015 এর ওই প্রাইসটাকে আবার আমরা কোয়ান্টিটিতে মাল্টিপ্লাই করব, তাহলে কি রিয়েল জিডিপি নমিনাল জিডিপি সমান আসবে না 2015 এর জন্য অনলি? আচ্ছা বুঝি নাই অনেকে। আমরা হচ্ছে রিয়েল জিডিপি বের করার সময় বেজ ইয়ারের প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরে নিই। তো বেজ ইয়ারের প্রাইসটাকে যেহেতু আজকে কথা বলতে হবে, এরকম চুপ করে যদি মাইক্রোফোন মানে অন করে আমরা আজকে যদি বসে থাকি, আজকে ব্রেকআউট রুমেও কাজ করতে পারবো না, আর এই যে পুরা একদম যাবে।
সো রিয়েল জিডিপি ক্যালকুলেশনের সময় আমাদের বেস ইয়ারটাকে ধরে নিতে হয়, বেস ইয়ারটা নেই হচ্ছে আমরা সবচেয়ে পুরাতন বছরটাকে, দেন এইটার যে প্রাইসটা থাকে সেই প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট প্রাইস হিসেবে ধরে নিই। সো এখানে আমরা 2015টাকে সবার পুরনো বছর হিসেবে পেয়েছিলাম, এর প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিব। সো এই জন্য এটাকে আমাদের ইয়েলো কালার হাইলাইট করা। এখন আমি বললাম যে ফর বেস ইয়ার, দ্যাট মিনস ফর 2015 দ্য রিয়েল জিডিপি অফ 2015 is just equal the nominal GDP of 2015. Why? Because for 2015 already we took the price rate of 2015 as a constant number and আমাদের তো কোয়ান্টিটি চেঞ্জ হয় নাই, ওই একই প্রাইসের সাথে আমি কোয়ান্টিটি মালে which I did for the nominal GDP of 2015. So the things will be same না। সো যেহেতু একই জিনিস হয়, বা এত যদি নাও বুঝতে পারেন তাহলে মনে রাখবেন বেস ইয়ারের জন্য কোনো রিয়েল জিডিপি হয় না, বেস ইয়ারে রিয়েল জিডিপি বা নমিনাল জিডিপি সমান হয়। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দা, যেমন নেক্সট ইয়ারটার বের করি, 2016 এর আমি রিয়েল জিডিপি বের করছি। একদম নিচে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি যেখানে 2016 এর রিয়েল জিডিপি বের করা আছে, আমি আবার কিন্তু গ্রিন কালার এটা হাইলাইট করছি। সো আমাদের সিস্টেমটা কি দাঁড়াবে? আমাদের সিস্টেম দাঁড়াবে for real GDP the formula is এই যে এখানে yellow color highlight করে রাখা, price from the base year and it will be multiplied by the quantity from the current year. So for 2015 the price of t-shirt is $3, আমরা এটা হচ্ছে গিয়ে 2015 এর পেলাম, সো আমি এখানে 3 নিলাম, and the quantity of t-shirt is what? 40 units, side to 40, ঠিক আছে। দেন কি হবে? দেন প্লাস সাইন দিতে হবে, সো এখানে প্লাস সাইন আসলো, প্লাস for apple the price of base year is 2.5, so আমি again আবার 2.5 নিলাম, but the quantity is 33 ওটা বসালাম, প্লাস then for tomato again the price from the base year is 1.2 but quantity টা নিব হচ্ছে 2016 এর, সো আমি দিলাম এবং এইভাবে ক্যালকুলেটর প্রেস করে আমার যেটা ভ্যালু আসবে সেটা, এখানে আমার হয়তো ভ্যালু ভুলও আসতে পারে। আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য রিয়েল জিডিপি অফ 2017। দেখি 2017 এর কিভাবে বের করেছি। সেম থিং, আমি প্রথমে প্রাইসটা কি নিলাম ফ্রম দা বেস ইয়ার, এই যে দেখেন $3 নিলাম, বাট দা কোয়ান্টিটি ফ্রম দা কারেন্ট ইয়ার given year যেটা যে 2017 55 নিলাম। ঠিক একইভাবে ফর দা অ্যাপল আমরা আবার প্রাইসটা নিলাম হচ্ছে ফ্রম দা বেস ইয়ার which is 2.5 and the quantity নিলাম হচ্ছে গিয়ে আমার যে বেস ইয়ার না, মানে আমার যে কারেন্ট যে ইয়ারটা নিচ্ছে সেটা 14। দেন ফর দা টমেটো এগেইন আমরা হচ্ছে গিয়ে প্রাইসটা নিলাম হচ্ছে ফ্রম দা বেস ইয়ার বাট কোয়ান্টিটি নিলাম ফ্রম দা কারেন্ট ইয়ার which is 17। দেন আমি ক্যালকুলেটর প্রেস ওই যে এইজন্যই বললাম যে এখানে তো আমি ভুল করেছি, দুটার ভ্যালু একই আসার কথা না, তো জাস্ট ক্যালকুলেটর প্রেস করে আপনি কিন্তু ভ্যালুটা পাবেন। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, ফর রিয়েল জিডিপি এন্ড নমিনাল জিডিপি ইট উইল বি অলওয়েজ ক্যালকুলেটেড অ্যাজ মানি টার্ম। এখানে যে মানি টার্মটা ইউজ হবে সেটা, যেমন এখানে আমি ডলার ইউজ করেছি তাই আমি ডলার দিয়েছি, যে টাকা দিতাম তাহলে টাকা ইউজ করবো। So in the same way, if you want, you can find out the real GDP of 2018. Same জিনিসটা হবে, প্রাইসটাকে বেস ইয়ারের প্রাইসের সাথে কোয়ান্টিটিটা মাল্টিপ্লাই হবে। এইভাবে যদি আমরা কাজ করতে থাকি আমরা দেখা যাবে যে আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা খুব ইজিলি করতে পারবো। সো এরপরে আসি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা তাহলে এখন আসি হচ্ছে গিয়ে থার্ড যে টার্মটা আমাদের এখানে ছিল, যেটা আমরা এখনো স্টাডি করি নাই, which is about GDP deflator। আমরা যদি খেয়াল করে থাকি আমরা দেখতে পাবো যে এখানে আরো দুইটা টার্ম আছে যেটা সম্পর্কে এখনো আমরা আইডিয়া রাখছি না, which is GDP deflator। সো এইটা কি, এটা সম্পর্কে এখন আমরা জানবো। So GDP deflator means it's actually ratio. This is the ratio of nominal GDP and real GDP. যদি অত মনেও না থাকে, জাস্ট হচ্ছে গিয়ে NGDP divided by RGDP, এইভাবে আমরা পাবো, এটা মনে রাখলেই হলো। which means আমরা যে কোনো বছরে nominal GDP কে real GDP দিয়ে ডিভাইড করলে আমরা GDP deflator পাই। Normally we find out this ratio to find out মানে নমিনাল জিডিপির তুলনায় রিয়েল জিডিপিটা কত পার্সেন্ট মানে বড় বা ছোট এরকম। যেমন এখানে আমরা বের করেছি হচ্ছে 2017 এর জিডিপি ডিফ্লেটর, সো হোয়ার ইটস দ্য ভ্যালু ইজ 1.2, মানে 2017 এর যে রিয়েল জিডিপি আসছে which is sorry 2016 এর যে রিয়েল জিডিপি আসছে which is
$321, এটাকে আমরা হচ্ছে গিয়ে 2016 এর যে রিয়েল জিডিপি সেটা দিয়ে 268 এভাবে ডিভাইড করে দেখেছে এবং এটা ভ্যালু আসলে 1.2, হুইচ মিনস আমার রিয়েল জিডিপির তুলনায় আমার নমিনাল জিডিপিটা 1 মানে 1.5 গুণ, মানে এক গুণ এবং প্রায় 20%, অর্থাৎ 1.2% হচ্ছে গিয়ে এটা বড়। এটা আমরা বের করলাম। এখন সেম থিং আমি যখন বেস ইয়ারের জন্য আবারও জিডিপি ডিফলেটর বের করতে যাব, সেটার কিন্তু কোনো ভ্যালু আসবে না, অর্থাৎ বেস ইয়ারের জন্য আমি আবারও জিডিপি ডিফলেটর বের করব না। কেন? কারণ হচ্ছে গিয়ে সেম থিং, বেস ইয়ারের রিয়েল জিডিপি যা, নমিনাল জিডিপিও তো তা, তাই না? তাহলে ডিভাইডেড করলে কি হবে? ভ্যালু হবে 1। সো এটা বের করা না করা একই কথা। সো আমরা কখনোই বেস ইয়ারের জন্য আবারও জিডিপি ডিফলেটরটা বের করব না। তাহলে আবার আসি, জিডিপি ডিফলেটরটা কি? there is a very easy formula for GDP deflator, that is nominal GDP divided by real GDP. সো লিখে ফেলি, যেহেতু এটা বের করতেই হবে। সো লেখেন জিডিপি ডিফলেটর, খাতার মধ্যে লিখে রাখেন, GDP deflator is equal to nominal GDP divided by real GDP. GDP deflator is equal to nominal GDP divided by real GDP. ওকে, এরপর নেক্সট থিংটাতে যাই, দ্যাট ইজ গ্রোথ রেট। গ্রোথ রেটের এখন যে ফর্মুলাটা শিখবো, মোর এন্ড লেস সব জায়গায় আমরা হচ্ছে গ্রোথ রেটের জন্য সেম ফর্মুলাতেই যাব। মানে অর্থাৎ গ্রোথ রেটের কথা বললেই যে কোনো কিছুরই গ্রোথ রেট আসলে বের করা যায়, লাইক ইনকামেরও গ্রোথ রেট বের করা যায়, এক্সপেন্ডিচারেরও গ্রোথ রেট বের করা যায়, যেটাই বের করি না কেন আমরা গ্রোথ রেট বের করতে পারবো। সো গ্রোথ রেটে চলে যাই। গ্রোথ রেটের ফর্মুলা হচ্ছে গিয়ে, আচ্ছা আগে বুঝাই গ্রোথ রেটটা কি। গ্রোথ রেটটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস কোনো কিছুর সাথে কম্পেয়ার করে এখন জিনিসটা যতটা এক্সপ্যান্ড করছে বা শ্রিঙ্ক করছে, এই বিষয়টাকে আমরা গ্রোথ রেট দিয়ে বের করি। So say for example, when we try to find out the real GDP growth rate, for example, in current Bangladesh, the GDP growth rate is 5.1%, which means our GDP in this year, that means the fiscal year 2021, is 1 point, that means our economy is expand by 1.5% in the compare with the previous year. So আমি যখনই প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করছি, সেটার সাথে আমার জিডিপিটা 5.1% বেড়েছে। সো গ্রোথ রেটটা যখন আমরা বের করি, এরকমই হয় যে ইট মেজার্স দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন সামথিং or percentage change in something in the compare with the previous year or previous anything. So for example, when we try to find out the real GDP growth rate, it means real GDP যেহেতু বের করব, it means it will find out the percentage change in what? Real GDP in the compare with the previous year. অর্থাৎ আমরা গত বছরের সাথে এই বছরের কম্পেয়ার করব এবং দেখব যে আমার রিয়েল জিডিপিটা কতটুকু বড় হয়েছে। এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি গ্রোথ। আচ্ছা আমি জাস্ট বোঝার জন্য বলছি, সাপোজ ধরেন আপনাকে যদি বলে রিয়েল ইওর ইনকাম গ্রোথ রেট বের করতে, তখন আপনি কি করবেন? আপনি যেটা করবেন যে আপনার গত বছরের ইনকামের সাথে এই বছরের ইনকামটাকে কম্পেয়ার করবেন, সো দ্যাট ইউ উইল ফাইন্ড আউট দ্য ইনকাম গ্রোথ রেট। এইভাবে। সো তাহলে ফর্মুলাতে চলে যাই, লিখে ফেলেন রিয়েল জিডিপি গ্রোথ রেট ইজ ইকুয়াল টু, আমি ফর্মুলাটা বলছি লিখেন, the formula for real GDP is the real GDP growth rate is equal to real GDP growth rate is equal to Yes, ma'am. real GDP in previous year, sorry, real GDP in current year, real GDP in current year, real GDP in current year, real GDP in current year minus real GDP in previous year, real GDP in current year minus real GDP, RGDP লিখলেই হবে, real GDP in previous year, Yes, ma'am. divided by real GDP in previous year, then এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নেন। Okay, ma'am. Real GDP in current year minus real GDP in previous year, divided by real GDP in previous year, then এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে ফেলি আমরা,
real GDP in current year minus real GDP in previous year divided by real GDP in previous year একটা ব্র্যাকেটের মধ্যে নিয়েছি। Yes, Yes, ma'am. ma'am. নিয়ে পুরো জিনিসটাকে দেখেন মাল্টিপ্লাই বাই 100 মানে ইনটু 100। Okay, ma'am. মানে ম্যাম RGDP in current year minus RGDP in previous year এটা বের করে এটাকে হচ্ছে ডিভাইড করবা RGDP in previous year করে ওটা টোটাল অ্যানসারটা 100 দিয়ে ইনটু করব। 100 দিয়ে ইনটু করবেন। ওকে, সো তাহলে আমরা ফর্মুলাটা জেনে গেলাম এটাই। সো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, যেমন এখানে আমি যে স্লাইডটা ইউজ করেছি এখানে দুটো বছর দেওয়া ছিল, দ্যাট ইজ 2007 and 2006. সো উই ফাইন্ড আউট দ্য রিয়েল জিডিপি অফ 2007 রিয়েল জিডিপি গ্রোথ রেট। সো যেটা করেছি দ্য রিয়েল জিডিপি অফ 2007 মাইনাস দ্য রিয়েল জিডিপি অফ 2006 ডিভাইডেড বাই দ্য রিয়েল জিডিপি অফ 2006 ইনটু দ্য টোটাল টার্ম ইজ মাল্টিপ্লাই বাই 100। এইভাবে আমরা এটা বের করে নিয়েছি। আমাদের যে এখানে যে টেবিলটা আমরা দেখছিলাম সেই টেবিলে হচ্ছে কি অনেকগুলো বছর আছে। এখন এখানে একটু আসি, একইভাবে আমরা যে এতগুলো কথা বলছিলাম এখানে সব জায়গায় দেখবেন যে বেজ ইয়ারে বাদ করে যাচ্ছে। তাহলে বেজ ইয়ার নিয়ে কথা বলি। সেম থিং এগেইন ফর বেজ ইয়ার দেয়ার ইজ নো রিয়েল জিডিপি গ্রোথ রেট। আচ্ছা, কেউ কি বলতে পারবেন কেন বেজ ইয়ারের জন্য রিয়েল জিডিপি গ্রোথ রেট আসবে না? ম্যাম ওটাই তো প্রথম বছর। ম্যাম এটাকে তো মানে ফিক্স ধরে বাকিগুলো কাউন্ট করে, এইজন্য মনে হয়। ম্যাম কারেন্ট ইয়ারের অ্যাকচুয়াল প্রাইসটা থাকবে না কারেন্ট ইয়ারে। হ্যাঁ, এইটাই যেটা বলছেন যে কারেন্ট ইয়ার নাই বা মানে প্রিভিয়াস ইয়ারটা নাই, কারেন্ট ইয়ার আছে কিন্তু প্রিভিয়াস ইয়ারটা তো না। মেইন কথা আমি যে কম্পেয়ার করবো, আমার তো প্রিভিয়াস ইয়ারের ডেটা লাগবে না, প্রিভিয়াস ইয়ার তো এখানে নাই, ওর সাথেই তো কম্পেয়ার করছি। তাহলে যার সাথে কম্পেয়ার করছি তার আমি আর কিভাবে রিয়েল জিডিপি গ্রোথ রেট বের করবো? সো এই জন্য হচ্ছে 2015 এর কোনো রিয়েল জিডিপি গ্রোথ রেট আসবে না, মানে বেস ইয়ার যেটা সেটার কোনো রিয়েল জিডিপি গ্রোথ রেট আমরা পাবো না। আমরা পাবো হচ্ছে গিয়ে অন্য বছরগুলোর। সো আমি যেমন 2016 এ যদি রিয়েল জিডিপি গ্রোথ রেট বের করতে যাই, এটাতে দেখাচ্ছি। আমি ধরেন 2016 এর হচ্ছে রিয়েল জিডিপি গ্রোথ রেট বের করতে যাচ্ছি। সো এখানে অলরেডি এটা বের করেছি। তো 2016 এ যখন আমি রিয়েল জিডিপি গ্রোথ রেট বের করছি, তো 2016 এর জন্য আমার রিয়েল জিডিপি যে নিচে আসছিল দেখবেন যে 268.5। সো ওটা বসালাম, দ্যাট মিনস রিয়েল জিডিপি অফ কারেন্ট ইয়ার মাইনাস real GDP of previous year. So previous year was 2015. So minus করলাম হচ্ছে previous year এর যে real GDP that is 188, ওটা minus করলাম divided by again the real GDP of previous year that is 188 বসালাম, then total টার্মটাকে এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। So the answer is 33%. এখন এটার মানেটা কি? জাস্ট এখানে অ্যান্সার আসে 33%। এটা বলতে আসলে এটা বোঝাচ্ছে যে if we compare the 2016 with the 2015, as you can see that is the whole economy is expand by 33%. ওকে, কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিটা 30 এই যে 100 দিয়ে মাল্টিপ্লাই করার রিজনটাই এটা যে পার্সেন্টেজ আপ। অর্থাৎ গত বছর যদি বাংলাদেশের, অর্থাৎ এখানে যে বছরটার কথা বলা হচ্ছে সেই বছরের ইনকাম যদি 100 টাকা ছিল, এখন সেখানের ইনকাম হয়ে যাবে হচ্ছে 133 টাকা। এবং এই গ্রোথ রেটটা কিন্তু সব ক্ষেত্রে হয়, অর্থাৎ ধরেন যদি কোনো কারণে ওই দেশের ইনকামটা আপনার হচ্ছে গিয়ে 134 টাকা ছিল, সরি 134, ধরেন 200 টাকা ছিল, তাহলে 200 টাকা যদি আপনার নিজের ইনকাম ছিল 200 টাকা, সো ইকোনমি 33% বাড়া মানে হচ্ছে গিয়ে আপনার ইনকাম ওই 200 টাকার উপরে আরো 33%, which means almost 66 টাকা, which means আপনার কিন্তু ওই কম্পেয়ার করলে দেখা যাবে যে পরের বছরের ইনকামটা 266 এরকম হয়ে গিয়েছে। তো একইভাবে হচ্ছে গিয়ে যদি আমরা 266 হয়ে গিয়েছে, একইভাবে আমরা যদি এটা সব ক্ষেত্রেই হবে, এবং স্পেশালি এটা ক্যালকুলেট করা হয়েছে লিভিং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। দেখা যায় যে আমাদের কিন্তু লিভিং স্ট্যান্ডার্ডটা ভালো মানে বাড়ে বড় হয় এরকম হতে থাকে, অর্থাৎ সবকিছুর ক্ষেত্রে কিন্তু আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটাও বাড়তে থাকে। এটাই হচ্ছে মেইনলি এখানকার আউটপুট যেটা থেকে আমরা কাজ করে থাকি রিয়েল জিডিপি গ্রোথ রেটের। সো দ্যাটস ইট, আমরা যে ক্যালকুলেশন গুলো শেখার কথা
এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেটা নিব, আদারওয়াইজ আই উইল ক্রিয়েট দ্য ব্রেকআউট রুম এন্ড দেন আপনাকে অ্যাসাইন করব ব্রেকআউট রুমে। বাহ, কারোর কোনো প্রশ্ন নাই? তাহলে ব্রেকআউট রুমে পাঠিয়ে দিব সবাইকে। ম্যাম বুঝেছি, ম্যাম আমাদেরকে ম্যাথ করতে দিবেন ব্রেকআউট রুমে? আচ্ছা, অনেকগুলো কথা আছে এখানে। ব্রেকআউট রুমে কি কি কাজ হবে আমি বলি। ব্রেকআউট রুম আমি 5টা ব্রেকআউট রুম দিব। স্টপ শেয়ারে যাই। 5টা ব্রেকআউট রুম দিব। 5টা ব্রেকআউট রুমে আপনাদের এখনই হচ্ছে গিয়ে আমি ব্রেকআউট রুমে পাঠানোর সাথে সাথে আমি হচ্ছে দেখবেন আপনাদের গুগল ক্লাসরুমে একটা ফাইল আপলোড দিব, যেটার নাম দিব হচ্ছে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস। সো অলরেডি আপনাদের মনে হয় ব্রেকআউট রুম অ্যাক্টিভিটি না, এখনো ক্রিয়েট করি নাই। সো আমি হচ্ছে গিয়ে একটা অ্যাসাইনমেন্টের মতো আপনাদের অ্যাসাইন করে দিব, যেটা নাম হবে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস, এবং এটা ডিউ টাইম দেওয়া আছে হচ্ছে আজকে রাত 8টা পর্যন্ত। অর্থাৎ এখন করে আমাকে তো সাবমিট করতে হবে, এবং রাত 8টার মধ্যে আপনি চাইলে এটার মানে হার্ড কপিটা আমাকে ওখানে সাবমিট করবেন। রাত 8টা মানে হচ্ছে সন্ধ্যা 7টা 59 সেকেন্ড 59 মিনিট 59 সেকেন্ডে আপনি সাবমিট করলে এটা ঠিক থাকবে, আদারওয়াইজ এটা কিন্তু লেট সাবমিশন দেখাবে। এবং যাদের লেট সাবমিশন আসবে, ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস এর জন্য কোনো লেট সাবমিশন আমি একসেপ্ট করি না, যেহেতু এটা আপনার ক্লাস পারফরমেন্স, ক্লাসে বসে অ্যাক্টিভিটিস গুলো করে নিতে হবে। আচ্ছা, এবার আসি মার্কিংটা কিভাবে হবে। সাপোজ আমি ধরলাম যে মিস্টার এ বি সি তিনজন, দাঁড়ান, সো আমি ধরে নিলাম যে মিস্টার এ বি সি এই তিনজন হচ্ছে একটা গ্রুপে আছেন। এখন মিস্টার এ হচ্ছে গিয়ে ম্যাথসটা ঠিক মতো করলো, মিস্টার বি করতে পারলো না, মিস্টার সি আবার কোনোভাবে করতে পারলো। এখন মিস্টার এ পেলো হলো আউট অফ 10 আউট অফ 10ই পেলো, মিস্টার বি পেলো হচ্ছে 0, মিস্টার সি পেলো হচ্ছে 7। আমি এখানে কিন্তু ওই যে 10 পেয়েছে তাকে 10 দিব না, আমি এখানে অ্যাভারেজ মার্কিং করব। অর্থাৎ আপনি নিজে পারলে হবে না, আপনার গ্রুপকেও এখানে ইনভলভ করতে হবে, অর্থাৎ তাদের পারফরমেন্সটাও আপনার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ সে যদি ভুল করে তার মানে কিন্তু অন এভারেজ আপনার মার্কস ডিডাকশনে আমি চলে আসবো, অর্থাৎ যেহেতু আমি এভারেজ মার্কিং করব, এবং এভারেজ মার্কিংটা ডিপেন্ড করবে হচ্ছে গ্রুপের উপর। এখন বলবেন যে ম্যাডাম এটা কেন দিচ্ছেন? বিকজ ইটস দ্য মার্কস ফ্রম গ্রুপ অ্যাক্টিভিটিস। আমরা যদি ফেস টু ফেস ক্লাসে থাকতাম এরকমই দেখা যেত যে ক্লাসে আমি হয়তো কোনো একটা কেস সলভ করতে দিতাম, ইনস্ট্যান্ট সলভ করে আপনাকে প্রেজেন্ট করতে হতো, ওই জিনিসটাই এখানে জাস্ট অনলাইন প্ল্যাটফর্মে আপনি করছেন। তো সেই কারণে হচ্ছে গিয়ে আপনি যেহেতু আপনি এখানে করছেন, তো এখানে আপনার সাথে আপনার গ্রুপের অ্যাক্টিভিটিসটাকেও মানে ইয়া করতে হবে। এবং আমার কাছে এটা কিন্তু ডকুমেন্ট আমি দেখতে পাই যে ব্রেকআউট রুমে কে জয়েন করছে, কে করছে না, বা কাজগুলো কে ভালোভাবে করছে, কে করছে না। আমি যাকে দেখবো যে কাজ ঠিক মতো করবে না তাকে সেভাবেই মার্কস দিব। মানে ম্যাম 4 জন যদি থাকে গ্রুপের মধ্যে 4 জনকে আলাদা ভাবে করে সাবমিট করতে হবে, 4 জনকে সাবমিট করতে হবে, 4 জনের নাম্বারটা হচ্ছে এভারেজ করে দেওয়া হবে। হ্যাঁ, এই তো এক্স্যাক্টলি ঠিক ধরেছেন। তো আমি গ্রুপ আসলে ক্রিয়েট করেছি হচ্ছে গিয়ে 5টা গ্রুপ ক্রিয়েট করেছি। সো অন এন এভারেজ পার গ্রুপে 4 জন 3 জন 4 জন এভাবে আছেন। সো এখন ধরেন আপনার গ্রুপে তারা, আমি তো আবার রিফ্লেকশন নিব, টাইমিংও দিব, রিফ্লেকশন নিব। যদি এমন হয় সাপোজ যে মিস্টার এ বি জয়েন করেছেন, সি জয়েনই করতেছে না কাজ, একদম ফিল ফ্রি টু শেয়ার দ্যাট আফটার দ্য ব্রেকআউট রুম সেশন। রিফ্লেকশনটা আমাকে অবশ্যই বলবেন, তা নাহলে ওনার জন্য আপনার কিন্তু, উনি যদি অ্যাক্টিভলি এখন কাজ না করে ওনার জন্য আপনার কিন্তু মার্কস ডিডাকশনে যাবে। এবং যখন আমাকে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা সাবমিট করবেন গুগল ক্লাসরুমে, আপনাকে কিন্তু একটা ব্রেকআউট রুম নাম্বারটা মেনশন করতে হবে যে এ বি না সি তে আপনি আছেন। বুঝাতে পারছি? মানে এবিসি তো না 1 2 3 এরকম ব্রেকআউট রুমের নাম দিয়েছি, ওখানে ফার্স্টে উপরে খাতায় নিজের নাম লিখবো, আইডি, দেন ব্রেকআউট রুমের নাম্বারটা বলতে হবে। সো যদি মনে হয় যে এই জন্য জয়েন করার সাথে সাথে আগে দেখবেন যে আপনাকে আমি যখন এখন হচ্ছে গিয়ে একটা লিংক পাঠাবো, লিংক তো না, একটা অপশন পাঠাবো, সেখানে ইয়েস বলে তো আপনি জয়েন করে ফেলবেন, তখনই হচ্ছে গিয়ে মেক শিওর করবেন যে আপনি কোন ব্রেকআউট রুমে জয়েন করছেন, ব্রেকআউট রুম নাম্বারটা দেখতে পাবেন। আচ্ছা, তাহলে আবারও একটু বলি, ব্রেকআউট রুমের বিষয়টা হচ্ছে গিয়ে যে এখানে আমাদের সবাইকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। এবং ব্রেকআউট রুমে যাওয়ার সাথে সাথে আমি হচ্ছে গিয়ে দেখবেন যাতে গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দেবো, ওখানে একটা ওয়ার্ড ফাইল পাবেন, সেই ওয়ার্ড ফাইলে যে এরকম একটা টেবিল আছে, সেই টেবিলটা সলভ করে আসতে হবে মেইনলি। এখন বলেন কতক্ষণ সময় দিব?
ম্যাম আমাদেরকে 4টা পোরশনই বের করতে হবে, রিয়েল হ্যাঁ, জিডিপি, হ্যাঁ, তাহলে ম্যাম নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, জিডিপি ডিফলেটর, জিডিপি গ্রোথ রেট, যা ম্যাম শিখলাম এটুকু। ওইখানেও কি 20 মিনিট। অনেকগুলো ইয়ার ম্যাম? হুম 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 4টা ইয়ার এরকম, যেহেতু মানে বেস ইয়ারের জন্য কিছু আসে না, বাকি ইয়ার গুলোর জন্য আছে। 3টা ইয়ার বের করতে হবে। 3টে ইয়ারের বের করতে হবে, হ্যাঁ। তো কতক্ষণ সময় দিব? 15 মিনিটস? ম্যাম না, সাবমিশন ma'am। টাইম কি রাত 8টা পর্যন্ত? হুম সাবমিশন টাইম রাত 8টা পর্যন্ত, কিন্তু অ্যাক্টিভিটিসটা এর মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে ওকে ম্যাম। ম্যাম তাহলে 20 মিনিটস ম্যাম। 20 মিনিটস দেবো না 15 মিনিটস দিব? না ম্যাম, 15 মিনিটস না, একটু বেশি 20 মিনিটস দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাহলে 20 মিনিটস টাইম দিচ্ছি। তাহলে সবাই এখন কাইন্ডলি ব্রেকআউট রুমে জয়েন করছে, আমি ওপেন করে দিলাম। ওকে ম্যাম আমার একটা কথা ছিল। জি জি বলেন বলেন, শুনছি। ম্যাম আমি তো অ্যাডভাইজিং লিড পেয়েছি, আজকে আমার ফার্স্ট ক্লাস হচ্ছে, তো আমার তো গ্রুপ কোনোটার সাথে অ্যাড নাই, মানে আপনি যে গ্রুপ করে দিয়েছেন আপনাকে আমি তো কোনো কোনো কিছু গ্রুপে অ্যাড গ্রুপ, নেই। এখানে আমি নিজেই বানাই দিলাম গ্রুপ, আমি বানিয়ে দিব, আপনি সেই গ্রুপে অ্যাসাইন হয়ে যাবেন। এবং এখন যে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিচ্ছি, ইটস নট ফ্রম মাই প্রিভিয়াস ক্লাস। আজকে এখন পর্যন্ত আমি এই যে 40 মিনিট যা যা বললাম সেটার উপরে আজকে ব্রেকআউট রুমের কাজ, কোনো প্রিভিয়াস লেকচার থেকে আমি ব্রেকআউট রুমে কাজ দিচ্ছি Yes, না। ma'am. আজকে যে ক্যালকুলেশনটা দেখালাম এটার উপরে ব্রেকআউট। গ্রুপও আমি অটোমেটিক্যালি এখন ক্রিয়েট করে দিব, জাস্ট গ্রুপটাকে জয়েন করে অ্যাক্টিভিটিসটা কমপ্লিট কর। ওকে, তাহলে জয়েন দ্য গ্রুপ। হ্যাঁ, 20 মিনিটস টাইম পাবেন। Join here. Welcome back again to the main classroom. So how was your experience in breakout room? টাইম কি বাড়াতে দরকার ছিল ম্যাম? Time ম্যাম আর ভালো ছিল, সোজাই ছিল। টাইমটা আর একটু দরকার ছিল। আচ্ছা, আমি একটু কয়েকটা ব্রেকআউট রুমের রিফ্লেকশন নিব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমি যে ব্রেকআউট রুমকে বলবো সেই ব্রেকআউট রুমের যেই মেম্বারকে বলবো স্পেশালি, তাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তার হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটিসটা দেখাতে হবে যতটুকু করেছেন। বোঝাতে পারছি? যদি আপনি মোবাইল ফোনে থাকেন সেক্ষেত্রে জাস্ট একটা ছবি তুলে রাখেন, ছবিটা একদম মোবাইলের ডিসপ্লেতে দিয়ে রাখেন, সো দ্যাট আমরা চাইলেই যাতে স্ক্রিন শেয়ারে তখন ওটা দেখতে পারি যে কি কি করলেন। আচ্ছা, আমি প্রথমে দেখতে চাই হচ্ছে কারটা দেখবো, সাজিদ হাসান রাহাত ফ্রম দ্য ব্রেকআউট রুম 2। স্যার আছেন? ম্যাম আমি তো পিসিতে ছিলাম। পিসিতে ছিলেন, আচ্ছা। ব্রেকআউট রুম 2 থেকে কে এখন স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবে? ম্যাম সুস্মিতা। আচ্ছা ঠিক আছে, তাহলে সুস্মিতা আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখান যে কি অবস্থা, একটু দেখি আমরা কি কাজটা করেছেন। তাহলে আমরা ব্রেকআউট রুম 2 সম্পর্কে আইডিয়া পাবো যে ব্রেকআউট রুম 2 তে কি কাজ হয়েছে। বা আপনি জাস্ট ব্যাক ক্যামেরাটা অন করেন, করে হচ্ছে কি আমাদেরকে দেখান, তাতেও হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি দেখতে চাই হচ্ছে পারভেজেরটা 183, লাস্টের ডিজিট হচ্ছে 51। একটু টাইম দিবেন ম্যাম। মানে যেটা করেছেন সেটাই দেখাবেন, পুরোটা যে আমি সলভ করে দেখতে হ্যাঁ চাচ্ছি ম্যাম, তাও ওটা না। ডিসপ্লেতে আমি হচ্ছে ছবি তুলছিলাম। হুম, সুস্মিতারটা কি রেডি হয়েছে? ইয়েস ম্যাম। ম্যাম আমি ছবিটা শেয়ার করি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারেন যে কি কাজটা করেছে, তাহলে আমি সেই ওয়াইজ রিফ্লেকশন দিতে পারবো। ইয়েস ম্যাম। তো বাকিদেরও আমি যদি কি কোনো ভুল share থাকে, করবো? আচ্ছা আমি আগে সুস্মিতারটা দেখে, আচ্ছা সুস্মিতা আগে শেয়ার করেন। ম্যাম দেখতে পাচ্ছেন? না, আমি এখনো দেখতে পাচ্ছি না একটু। ওকে, ম্যাম তো এখানে হচ্ছে আমরা বলেন। এনজিডিপি টা হচ্ছে ম্যাম আগে ফার্স্ট বের করেছি, দেন হচ্ছে আমরা রিয়েল জিডিপি এর হচ্ছে যে ম্যাম প্রসেসটাকে কমপ্লিট করার ম্যাম জাস্ট ক্যালকুলেশনে বাকি ছিল। আর হচ্ছে আমরা ম্যাম জিডিপি ডিফ্লেক্টর সম্পর্কে ডিসকাস করে ফেলেছি ম্যাম টাইম শর্টের জন্য।
পরবর্তীতে আমরা আলোচনা করে জিডিপি ডিফ্লেক্টরটা কিভাবে আমরা বের করব, চারজনে মিলে কথা বলে ম্যাম সেটা হচ্ছে ডিসকাশন করে দেন হচ্ছে গ্রোথ রেটটাও কিভাবে বের করব সেটা জাস্ট আমরা ম্যাম ডিসকাস করেছিলাম। আচ্ছা, which means আর একটু সময় দিলে মেবি ব্রেকআউট রুমটায় কাজ ভালো হতো। আমি কি তাহলে আর একটু সময় দিব, যেহেতু আমাদের ক্লাস টাইম এখনো আছে? জি ম্যাম। ম্যাম আমি সময় দিলে ম্যাম জি ভালো ma'am, হয় ম্যাম, তাহলে ম্যাম আমাদের ম্যাথ ম্যাম হয়ে এখানে যাবে। ম্যাম ফুল সলভ হয়ে যায়, ফুল সলভ Yes, হয়ে যেত, এটাই না? যেহেতু আপনাদের না হলে তার ওয়ে নাই, তাহলে আমি আবার ব্রেকআউট রুমটা ওপেন করছি। টাইম হচ্ছে আর 5-7 মিনিট সময় দিই, 7 মিনিটস। আমি এখানে এনজিডিপি 16 এর ইয়েটা ভ্যালুটা কি ঠিক আছে মনে হয় না তবে। আচ্ছা, এটা তো একবারে দেখবো, এখন এটা এইভাবে দেখবো না তো। ম্যাম আমি কি স্ক্রিন অফ করব? হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা তাহলে স্টপ করেন। তাহলে আমি আবার হচ্ছে একটু ব্রেকআউট রুমটা ওপেন করছি। এবার টাইম দিচ্ছি হচ্ছে গিয়ে কতক্ষণ দিব, যেহেতু রিয়েল জিডিপি বের করে ফেলছে। আচ্ছা, 10 ম্যাম মিনিটস 15 মিনিট যদি দিতেন তাহলে বেশি ভালো হয়ে হতো যায়, ম্যাম। বেশি হয়ে যায়, তাহলে ক্লাস টাইম ওভার হয়ে যায়। আমি 10 মিনিটস টাইম ও, দিলাম, সবাই আচ্ছা। আবার জয়েন করেন। আচ্ছা, একটু জেনে নিই, ব্রেকআউট রুম 4 এ কি অনলি 2 মেম্বার ছিল? ম্যাম ব্রেকআউট রুম, 3 জন ছিলাম ম্যাম। আচ্ছা, আপনাদের রুম থেকে বের হয়ে গেছে কে? ম্যাম আমি বের হয়ে গিয়েছিলাম ম্যাম, আমার কারেন্ট চলে গিয়েছিল তো পরে ডাটা অন করেছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি তাহলে আবার রুম গুলো ক্রিয়েট করছি। আর তাদের আরেকজন মেম্বার কি ছিল? নাফিসা সুলতানাকে দেখতে পাচ্ছি। আরেকজন কে ছিল ব্রেকআউট রুম 4 এ? ম্যাম অন্তর ছিল, অন্তর আমাদের সাথে আরেকজন। আচ্ছা, আর ব্রেকআউট রুম 5 এ আমি আমিনুল আর অমরাবতীকে দেখতে পাচ্ছি। আপনাদের সাথে আর কে ছিল? পিয়াস ছিল, শ্রমিক। ম্যাম শ্রমিক ঘোষ। শ্রমিক ঘোষ। আচ্ছা, ঠিক আছে, এই দুইজন যদি আবার জয়েন করে আমি ওদেরকে জয়েন করাই দিব। তাহলে আপনারা জান আবার ব্রেকআউট রুমে জয়েন করেন, আমি ওপেন করলাম। আবার দেখেন একইভাবে রিকোয়েস্টে গিয়েছে, জাস্ট রিকোয়েস্ট ওয়াইজ ইয়েস বলি আপনারা দেখবেন যে ব্রেকআউট রুমে জয়েন করে ফেলতে পারবেন। যারা নট অ্যাসাইনড আছেন আমি তাদেরকে হচ্ছে গিয়ে জেনে ব্রেকআউট রুমে পাঠাচ্ছি। সৌমিক, আপনি ছিলেন হচ্ছেন ব্রেকআউট রুম 5 এ, ইজ ইট? ইয়েস ম্যাম। সৌমিক, আপনার কাছে রিকোয়েস্ট গেছে, আপনি এটা অ্যাকসেপ্ট করেন, আপনি ব্রেকআউট রুম 5 এ জয়েন করে ফেলতে পারবেন। আচ্ছা, সবাই মেবি জয়েন করে ফেলেছেন। সো হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? এখন আসে, এখন কি ম্যাথসটা সবার কমপ্লিট হয়েছে? জি ম্যাম কমপ্লিট। ম্যাম এখানে আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, অবশ্যই বলেন। কোশ্চেনটা হচ্ছে আমরা যখন গ্রোথ রেট হচ্ছে 16 এরটা বের করতে যাব, সেখানে তো আমাদের ছিল হচ্ছে রিয়েল জিডিপি ইন কারেন্ট ইয়ার মাইনাস হচ্ছে রিয়েল জিডিপি ইন প্রিভিয়াস ইয়ার। তো আমি রিয়েল জিডিপি ইন হচ্ছে কারেন্ট ইয়ার 16 এরটা নিচ্ছি, আর রিয়েল জিডিপি ইন প্রিভিয়াস ইয়ারে হচ্ছে ম্যাম আমাকে তাহলে তো নিতে হচ্ছে 15 এরটা। 2015 এ যেটা নমিনাল জিডিপি ছিল, আমরা জানি যে ওইটাই ওর জন্য রিয়েল জিডিপি হবে, ওটাই নিব। ওকে ম্যাম, এই জাস্ট ম্যাম এটাই হচ্ছে কনফিউশন ছিল। ঠিক আছে, 2016 এর তো বেজিয়ার না, 2015 হচ্ছে বেজার। সো 2015 এর জন্য আমার যেটা হবে যে ওর আপনার হচ্ছে কি রিয়েল জিডিপি নমিনাল জিডিপিও যা রিয়েল জিডিপিও তাই হবে। সো আমি 2016 টাই ওটা হচ্ছে গিয়ে ফলো করব, করে হচ্ছে গিয়ে এখানে কাজ করব। আমরা হচ্ছে এখানে মানে 2015 এ নমিনাল জিডিপিটা অ্যাজ এ রিয়েল জিডিপি আমরা এখানে এসে ক্যালকুলেশন করব এবং সেখানে কাজ করব, এটাই হচ্ছে বিষয় ছিল।
ওকে, লাস্ট থিং যেটা আমরা হচ্ছে গিয়ে কাজ করতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি এখন তাহলে রিফ্লেকশনটাতে নিলাম না। আপনারা রাত 8টার মধ্যে, 8টা মিনস হচ্ছে 7:59 মিনিট 59 সেকেন্ড, এই সময়ের মধ্যে এরপরে ওই যে বলে না ম্যাডাম আমি 8টার সময় সাবমিট করছি, আমার লেট সাবমিশন হয়েছে কেন, এই জন্য বুঝিয়ে দিচ্ছি। ওই সময় 8টার সময় সাবমিট করলেও লেট সাবমিশন হবে, বিকজ টাইমিং তো হচ্ছে এইটা। সো 7টার মধ্যে আসলে বেটার হচ্ছে গিয়ে মানে দিয়ে ফেলা। তা আপনারা একটু দিয়ে ফেলেন, দিয়ে হচ্ছে গিয়ে সাবমিট করে ফেলেন। এবং আবারও বলছি, আমি ভালো না, আমি খুব খারাপ। আমি হচ্ছে গিয়ে স্পেশালি ইন ব্রেকআউট রুম, যেহেতু এটা থেকে আমি অনেকগুলো মার্কস অ্যাডজাস্টমেন্টে আসি, ব্রেকআউট রুমে আমি কোনোভাবে লেট সাবমিশন একসেপ্ট করি না। তো এখন যেটা করলেন, এই ম্যাথস যদি ওয়ার্ড ফাইলে করেন, ওয়ার্ড ফাইলে আপনি আমাকে সাবমিট করতে পারেন। আপনি জাস্ট খাতায় যদি লিখে থাকেন, মানে খাতায় সলভ করেন, ওইটা জাস্ট লেকচারটা ছবি তুলে দিলেও হবে। যে কোনো ফর্মে দিলেই আমি একসেপ্ট করবো, জাস্ট আমাকে সাবমিট করবো। আচ্ছা, লাস্ট থিং যেটা আমার শেষ করতে অনলি 5 মিনিটস লাগবে। তো আমরা দেখেন এখন দেখেন মনের মধ্যে একটা শান্তি শান্তি ফিল করবেন, দেখবেন যে একটা ম্যাথস কমপ্লিট করে ফেলেছেন। ম্যাথ সলভ করতে পারলে যা মনে যে কি শান্তি লাগে, এটা যদি কেউ ফিল করতেন তো দেখবেন ওই ফিলটা এখন আসবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স আমি অলরেডি নিয়ে ফেলেছি, তারপর আমার একটু কনফিউশনের জন্য আমি একটু জানতে চাচ্ছি এই দুইজন ক্লাসে আছেন কিনা। ইশরাত জান্নাত সাথী ক্লাসে আছেন? ওকে, মোনায়েম হোসেন, সাইয়েদ মোহাম্মদ হোসেন বাপ্পি, আমি যাদের নাম বলছি এদের অ্যাটেন্ডেন্স নিয়ে আমার একটু কনফিউশন আছে এই জন্য। সাবিরা খানম। ম্যাম আছি ম্যাম, আমার লাস্ট দুইটা ক্লাস অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্লাস আজকেরটা দেখতে পাচ্ছিলাম না, হঠাৎ করে চোখে পড়েনি এই জন্য। সাবিরা তাহলে আছেন, লাস্টে 58 আইডি। ওকে, আর আবারও বলছি পিনাক মন্ডল ক্লাসে আছে? আর নাফিসা সুলতানা তো অ্যাটেন্ডেন্স আপনি পেয়েছেন, আপনার তো লেটস না, আপনার হচ্ছে কি আমি দেখতে পাচ্ছি আগে থেকে আমার এখানে আপনার অ্যাটেন্ডেন্স লিস্টে নাম আছে। সো যেটা বলছিলাম, সাবমিট করব কিভাবে, যে ফর্মে সাবমিট করেন না কেন খাতার উপরে হচ্ছে নিজের নাম, আইডি এবং ব্রেকআউট রুম নাম্বারটা লিখবেন। যদি ব্রেকআউট রুম নাম্বার না লিখেন আমি কাউন্ট করব না। 1 2 3 4 5 5টা ব্রেকআউট রুম ছিল, যে ব্রেকআউট রুমটাতে আপনি বিলং করেছেন সেটাই লিখে দিবেন এবং মার্কসটা অ্যাভারেজে আসবে। আবারও বলছি এখানে অ্যাভারেজ মার্কিং হবে, হুইচ মিনস আপনার বাকি ব্রেকআউট রুমের মেম্বাররা যা মার্কস পাবে আপনিও তাই পাবেন। সো আপনি মেক শিওর করবেন যে আপনার ম্যাথসটাও ঠিক আছে, অ্যালং উইথ ইউর ব্রেকআউট রুম মেম্বার্স এর ম্যাথসটাও যাতে অ্যাকুরেট হয়। লাস্ট থিং আমরা যেটা পড়বো, দ্যাটস দ্য লিমিটেশন অফ জিডিপি। আমাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমরা যে জিডিপিটা ক্যালকুলেশন করেছি এটার মনে হয় কোনো লিমিটেশন নাই। তো আমরা এটা লিমিটেশনটা সম্পর্কে জানবো। আমি খুব অল্প সময় নিব, জাস্ট 5 মিনিটস নিব, এর মধ্যে জিনিসটা শেষ করে দেবো, আপনারা নিজেরাই বুঝবেন। তো আমাদের হয়তো মনে হতে পারে যে এই যে জিডিপিটা পড়ে ফেলেছে এটা ইউজেসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করব এবং এটার কোনো লিমিটেশন আছে কিনা সেটাও জানার চেষ্টা করব। তো দেখা যাচ্ছে যে আমরা যে ব্রেকআউট রুমটা পড়ছি, ইফ উই ওয়ান্ট উই ক্যান কম্পেয়ার ইট উইথ দ্য বিজনেস সাইকেল। অর্থাৎ আমাদের বিজনেস যখন আমরা দেখি এটা একটা সাইকেল মেনটেন করে, যে কোনো বিজনেসে একটা সাইকেল থাকে। এই সাইকেলে আমি এটা বইয়ে আছে, যেহেতু আপনারা কনফিউজড হয়ে যাবেন আমি এই জন্য প্রপারলি বলি, এটা বইয়ের পেজ নাম্বার, নট পিডিএফ পেজ নাম্বার। এটা হচ্ছে বইয়ের পেজ নাম্বার 91 পেজে দেখবেন বিজনেস সাইকেল বলে একটা পজিশন আছে, আমি এটা নিয়ে একটু কথা বলছিলাম। সো বিজনেস সাইকেলটা এরকম দেখতে হয়, ফ্ল্যাকচুয়েট করে এবং এটার এক্স এক্সিস বরাবর আমরা সবসময় ইয়ার নেই এবং ওয়াই এক্সিস বরাবর রিয়েল জিডিপিটা নেই। সো এক্স এক্সিস ভার্সেস ওয়াই এক্সিস এ যদি ইয়ার ভার্সেস রিয়েল জিডিপি আমরা বসাই তখন দেখতে পাবো ইট উইল বি লুক লাইক জাস্ট দ্য বিজনেস সাইকেল। আমি এটা বোঝার জন্য আমি এখন একটা ফ্রি হ্যান্ডে ড্র করে নিচ্ছি, আপনাদের ড্র করতে হবে না, এটা জাস্ট যখন আমার রেকর্ডেড ভার্সনটা দেখবেন সেটাতেই হয়ে যাবে। সো আমি এটা এক্স এক্সিস নিলাম এবং ওয়াই এক্সিস নিলাম। আমরা এখানে এক্স এক্সিস এ নিব হচ্ছে গিয়ে ইয়ার এবং ওয়াই এক্সিস এ আমি নিব হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি, দ্যাট ইজ আর জিডিপি, যে কোনো কান্ট্রি নিব। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছিল, স্ক্রিন শেয়ার হয়নি?
ম্যাম না ম্যাম এতক্ষণ হয়েছে আমার তো। এখানে শো দেখতে পাচ্ছি করছিল না। যে হয়েছে ম্যাম এখন হয়েছে। হয়েছে এখন হয়েছে এখন আচ্ছা, হয়েছে জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, হতেই পারে আমার নেটওয়ার্ক একটু আনস্টেবল ছিল, এটার জন্য বিভিন্ন জনের এটা বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো আমি কি করেছি, আমি জাস্ট একটা যে কোনো কান্ট্রির জন্য আমি এক্স অ্যাক্সিস বরাবর ইয়ার নিয়েছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ইয়ার নিয়েছি, আর রিয়েল জিডিপি নিয়েছি। দেন যদি ওটাকে আমি বসাতে যাই, আমার দেখা যাবে যে রিয়েল জিডিপি গ্রোথ রেটটা এরকম একটা ওয়েভের মতো একটা পজিশনে যাবে। আমি এখানে একটু চেষ্টা করলাম যেহেতু ফ্রি হ্যান্ডে আঁকার। সো এটাকে যদি ইফ উই কম্পেয়ার ইট উইথ দ্য 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন, আমরা একটা মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইনের সাথে যদি এটাকে কম্পেয়ার করি, তখন এরকম একটা পজিশন আপনারা দেখতে পাবেন। সো ইন সাম কেসেস দেখবেন কিছু পোর্শন 45 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে চলে যাচ্ছে, কিছু পোর্শন 45 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরে যাচ্ছে। সো এখান থেকে আসলে আমরা চারটা পয়েন্টে আসি। প্রথম দুটো পয়েন্টকে আমরা বলি হচ্ছে এক্সপানশন, দেন আমরা বলি হচ্ছে রিসেশন। আচ্ছা, এক্সপানশন পয়েন্টটা কোথায়? 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে অংশটাতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে পড়ে যাচ্ছে একটা ইকোনমিতে, মানে আমরা যখন যেটাকে বলা যায়, সরি ভুল বললাম, যে পয়েন্টটাতে হচ্ছে আমি পিকে থাকছি, মানে অর্থাৎ উপরের একদম আপার পজিশনে থাকছে, হ্যাঁ, সেই পজিশনটাকে আমরা বলছি হচ্ছে, উল্টা পুল্টা বলে ফেলছি কেন, সরি, আচ্ছা সরি আমি একটু উল্টা পুল্টা বলছিলাম। সো আমার যেটা হবে যে এই বিজনেস সাইকেলের মানে চারটা পজিশন থাকবে। একদম যে পিকে, যে পিক যেটা মানে উপরে, মানে 45 এর উপরে যে আমরা যে হাইয়েস্ট পয়েন্ট গুলো যেগুলো দেখতে পাবো, যেমন এটা একটা হাইয়েস্ট পয়েন্ট, এখন যেখানে স্পটলাইট নিলাম, বা এটা একটা হাইয়েস্ট পয়েন্ট, এটা একটা হাইয়েস্ট পয়েন্ট, এগুলোকে আমরা বলি পিক। অর্থাৎ এখানে ইকোনমিটা ওর বেস্ট অপশনে থাকে, অর্থাৎ সবচেয়ে এফিশিয়েন্ট আউটপুটটা পায়। সো পিকের পরে কি হচ্ছে দেখেন, পিকের পরে হচ্ছে কেউ কিন্তু নেমে যাচ্ছে, নামছে। এই পজিশনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে টাফ, অর্থাৎ মানে ফল করছে, এরকম একটা পজিশন বলি। দেন এখান থেকে যখন একদম টোটালি ফল করে গেল, তখন এই পজিশনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে, মানে এইটা কি বলে, সরি, এখানে যে ফলটা করছে এটাকে আমরা বলি হচ্ছে রিসেশনারি পয়েন্ট, যেখানে আমাদের ফলিং, মানে অর্থাৎ আমার ইকোনমিটা খারাপ করছে, এরকম একটা পজিশনে আসছে, এটাকে আমরা রিসেশনারি পয়েন্ট বলি। দেন আমরা সে টাফে চলে যাই। এরপরে আবার আমরা একটা দেখা যায় যে গভর্নমেন্ট সাবসিডি নেয় বা কোনো কারণে আমরা একটা বিগ পুশ পাই, সেখান থেকে একটা ধাক্কা দেয়, তখন আমার ইকোনমিটা আবার এক্সপান্ড করতে থাকে, অর্থাৎ বড় হতে থাকে। দেন এগেন উই রিচ টু দা কি বলা যায় পিক পয়েন্ট। এইটাকে আমরা বলি হচ্ছে বিজনেস সাইকেল, যে গ্রিন কালার যে ওয়েভের মতো লাইনটা গেছে। ঠিক একইভাবে যদি আমি একটা দেশের রিয়েল জিডিপিটাকেও আমরা এইভাবে বসাতে চাই, আমরা এরকম একটা বিজনেস সাইকেলের মতো দেখতে পাবো। মজার বিষয় হচ্ছে কি, মানুষের হিউম্যান যে লাইফ সাইকেল হাইপোথিসিস আমরা একটা পড়ে আসতাম, এটা আপনাদের আর ওইভাবে পড়ায় না। এটা আমি কিসে পড়েছিলাম, এটা মোস্টলি ডেভেলপমেন্ট ইকোনমিক্স আমি পড়েছিলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ এ মেবি এটা পড়ায়, তাদের আছে এই কোর্সটা। তো ওখানে এরকম লাইফ সাইকেল হাইপোথিসিসটাও করতে যে একটা সময় আমি দেখেছি যে ইটস জাস্ট লাইক দ্য বিজনেস সাইকেল, আমাদের লাইফটা আসলে বিজনেস সাইকেলের মতো হয়েছে। একটা সময় আমরা পিকে থাকি, অর্থাৎ আমরা যাই করি সবকিছু ভালো হয়। দেন পিকে থাকা অবস্থায় যেটা হয় যে আমাদের মধ্যে এক ধরনের কনফিডেন্ট গ্রো আপ করে, বা আমরা খুব বেশি ওভার কনফিডেন্ট হয়ে তখন আমরা আস্তে আস্তে রিসেশনারি পয়েন্টের দিকে যেতে চাই। রিসেশনারি যেতে যেতে একটা সময় খুব টাফ সিচুয়েশনে চলে আসি। দেন সেখান থেকে আমাদের রিয়েলাইজেশন আসে, আমরা আবার নিজেকে মোটিভেটেড করে আগাই এবং আমরা এক্সপেনশনারি থেকে আবার পিকে যাই। এইভাবে করে মানুষের লাইফটা চলতে থাকে। সো কাইন্ড অফ বিজনেস সাইকেলের সাথে আমরা চাইলে আমাদের নিজেদের লাইফটাকেও আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি। তো নাও লেটস টক অ্যাবাউট, এখন আমাদের মনে হলো যে আল্লাহ, রিয়েল জিডিপিটা তাহলে খুবই ভালো, এটা দিয়ে তো সব জানতে পারছি। সমস্যা হচ্ছে আসলে রিয়েল জিডিপি ভালো, খারাপ না, কিন্তু ইন সাম কেসেস এটা আসলে আমাদের যে অরিজিনাল সিনারি যেটা, সেটা আমাকে দেখায় না। ইট হ্যাজ সাম লিমিটেশন। লিমিটেশন গুলো কি আমি একদম পয়েন্ট ধরে বলছি, আমি হয়তো কোশ্চেন করলে এটা একদমই কনসেপচুয়াল অ্যান্সার দিবেন, বই থেকে প্লিজ মেমোরাইজেশন করে লিখবেন না। সেই জন্যই কনসেপচুয়ালি বলছি। প্রথম যে আমরা এখানে হচ্ছে গিয়ে যে লিমিটেশনটা পাই, সেটা হচ্ছে হাউস হোল্ড প্রোডাকশন। আমরা যে রিয়েল জিডিপিটা ক্যালকুলেশন করি, রিয়েল জিডিপি মিন্স আই উইল গেট দ্য অরিজিনাল সিনারিও, বাট হাউস হোল্ড প্রোডাকশন লাইক হোয়াট আই এম প্রডিউসিং ইন মাই হোম এভরি ডে, লাইক আমি আজকে আমার বাসায় যে লাঞ্চে যে মিলটা মেক করেছি, ইজ ইট রিয়েলি ইম্পসিবল টু অ্যাড অন দা, ম্যাম আপনার কথা আমার কথা কি খুব কেটে আসছে, অনেক ইফাক্ট করতেছে। বেশি বেশি ফ্লাকচুয়েট করছে? একটু কেটে আসতেছিল একটু। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন ঠিক আছে, এখন মনে হয় ঠিক আছে। সো
আমাদের যে হাউস হোল্ড যে আমরা যে হাউস হোল্ড যে প্রোডাকশনটাতে যাই, এই প্রোডাকশনটা না কোনোভাবে আমার রিয়েল জিডিপিতে আনা সম্ভব হয় না। যেমন দেখেন আমাদের বাসায় সবার বাসায় আজকে লাঞ্চ মেক হয়েছে, তো লাঞ্চে যে মিলটা আমরা মেক দেখেন, আমি বলি এটা কিভাবে ভ্যালু আছে বুঝবেন। আমি যদি আজকে বাসায় রান্না না করতাম, আমাকে কি করতে হতো? এই যে রাইস, দেন ভেজিটেবল, দেন মিট, ফিশ, এগ, এগুলো কিনে আনতে হতো না? আমি যদি রেস্টুরেন্ট থেকে কিনে আনতাম, এটা মানে এটা একটা ভ্যালু থাকতো না? কিন্তু আমি যখন বাসায় মেক করছি, আমি ওই হয়তো চাল ডাল কিনে আনছি, ওটার একটা ভ্যালু আছে, বাট এই যে আমি যখন একটা প্রপার মিল তৈরি করলাম, এইটার যেটা ভ্যালু আছে সেটা কিন্তু আমরা জিডিপিতে আনতে পারছি না, স্পেশালি ইন রিয়েল জিডিপি। দেন আপনি একটা ঘর দুয়ার পরিষ্কার করছেন, এটারও কিন্তু একটা ভ্যালু আছে। আমরা যে ক্লিনিং সার্ভিস যদি নিই, সেখানে আমাদেরকে কি পে করতে হয় না? বুঝতে পারছে বিষয়গুলো? এগুলো কোনোভাবে জিডিপিতে আনার কোনো সুযোগ নাই। আপনি নিজে চিন্তা, আপনি যে ঘর ক্লিন করছেন, যে পরিমাণে এফোর্ট দিয়ে ক্লিন করছেন, এটার একটা খুব ভালো ভ্যালু আছে। এটা যদি আপনি অন্য কোথাও সার্ভিস দিতেন, আপনি কিন্তু এটার জন্য পেমেন্ট পেতেন। কিন্তু দেখেন, দেয়ার ইজ নো ওয়ে টু অ্যাড দিস অন আওয়ার রিয়েল জিডিপি। আচ্ছা, এটা একটা গেল। দেন আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি, এটা একই সাথেই মানে এটা বোঝায় হচ্ছে গিয়ে যেটা ইললিগাল ইকোনমিক অ্যাক্টিভিটি। সাপোজ যারা ড্রাগস এর বিজনেস করে, বা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ব্রাইব নিচ্ছে, যারা হচ্ছে গিয়ে আমরা যে অনেক সময় টিপস দেই না, আমরা উবার রাইড নিলাম, উবার রাইড নেওয়ার পর অনেক সময় একটু এক্সট্রা টিপস চায় না আমাদের কাছে ড্রাইভার, নাকি চায় না? টিপস দেই আমরা উবার অনেক সময় দিতে হয়। তারপরে কি আমরা রেস্টুরেন্টে যে ওয়েটারকে টিপস দেই না? এই টাকাটা এটা কিন্তু ইলিগাল না। মানে দেখেন, এই অ্যাক্টিভিটিস গুলো, অর্থাৎ এই ভ্যালু গুলো আনার কোনো জায়গা নেই। আমি যে উবার রাইডারকে মানে উবারের ড্রাইভারকে টিপস দিলাম, ও অ্যাপসে যে ভাড়াটা আসে ওটাই শুধু কাউন্ট হবে জিডিপি ক্যালকুলেশন, কিন্তু এই যে এক্সট্রা যে আমি 10 টাকা 20 টাকা দিয়ে দিলাম, এটা কাউন্ট হবে না। বা আমরা অনেক সময় স্মল নোট থাকে না, চেঞ্জ থাকে না, আমরা কিন্তু দিয়ে দিই, এটার কিন্তু কিন্তু অ্যাড হবে না এটা। আচ্ছা, তারপরে আছে হচ্ছে হেলথ এন্ড লাইফ এক্সপেক্টেন্সি। আসলেই তো জিডিপি দেখে কি আপনি বলতে পারবেন যে আপনার হেলথ বা লাইফ এক্সপেক্টেন্সি কি হবে? আজকে যেমন আমি দেখলাম বাংলাদেশে মানুষের গড় আয়ু বাড়ছে, মেয়েদের হচ্ছে 74 বছর, ছেলেদের হচ্ছে 72 বছর, বা মানে 71 বছর সামথিং, অলমোস্ট সেটা 72 বছর, আর মেয়েদের হচ্ছে অলমোস্ট সেটা 74 বছর। সো এইটা কিন্তু এটার সাথে আমাদের জিডিপির কোনো সম্পর্ক নেই বাই দ্য ওয়ে। সো আমি জিডিপি দেখে কিন্তু এটা বলতে পারবো না যে বাংলাদেশের মানুষ কতটা, কোনো কান্ট্রিরই বলা পসিবল না। আমি হয়তো লিভিং স্ট্যান্ডার্ড বলতে পারবো, বাট আমি বলতে পারবো না যে এটার উপর বেসিস করে আমাদের হেলথ বা আদার্স কন্ডিশনটা কি থাকবে। দেন লেজার টাইম, ইয়েস, আমি হাউ মাচ টাইম আই এম স্পেন্ডিং অন লেজার, আমার অকেশনে আমি কি গুলো করছি, এগুলো ক্যালকুলেশন করা যায় না জিডিপি থেকে। দেন দ্য ফাইনাল থিং ইজ এনভায়রনমেন্টাল কোয়ালিটি। এই যে জিডিপি, আমার জিডিপি এক্সপান্ড করলো, এটার কারণে আমার এনভায়রনমেন্ট কতটা ডেটেরিয়েট করলো, বা আমি যদি জিডিপি এক্সপান্ড না করে আমি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিসও যাই, এটা থেকে এনভায়রনমেন্টে পজিটিভ কোনো মানে ইম্প্যাক্ট আছে কিনা, এগুলো কোনো কিছুই আমার হচ্ছে গিয়ে জিডিপি থেকে পাওয়া যায় না। আর লাস্ট যে পয়েন্টটা বলছে সেটা হচ্ছে গিয়ে অনেক সময় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং আমরা যে জাস্টিসের কথা বলি, অর্থাৎ লাইক উই ক্যান টক অ্যাবাউট আওয়ার রাইটস, আমরা যে রাইটস গুলো এনজয় করি, সিভিল রাইটস, পলিটিক্যাল রাইটস, এই বিষয়গুলোকে আপনি একটা জিডিপির সাথে কম্পেয়ার করে পারবেন না। ইন সাম কেসেস আমি কিন্তু দেখবো যে অনেক হাই জিডিপি গ্রোথ রেট কান্ট্রিরও কিন্তু দেখা যাবে যে অনেক ক্ষেত্রে তাদের অনেক ধরনের রাইটস তাদের নাই। আবার অনেক পুয়ার আপনার জিডিপির কান্ট্রি আছে যাদের কিন্তু অনেক ধরনের রাইটস আছে। ফর এক্সাম্পল উই ক্যান টক অ্যাবাউট মানে ভুটান। ভুটানের এনভায়রনমেন্ট কোয়ালিটি কিন্তু ওয়ান্ডারফুল। ওর ভুটানে যদি আপনি যান, ওদের সিটিজেনদের যে রাইটস আছে সেটা ওয়ান্ডারফুল, তারা মানে তারা খুবই ভালো সিচুয়েশনে আছে। অথচ তাদের জিডিপির সাইজ যদি আপনি দেখেন, ইট উড বি লাইক 1/4 অফ বাংলাদেশ কারেন্ট জিডিপি। সো ইট ডাজন্ট মিন যে আমার এনভায়রনমেন্ট কোয়ালিটি বা আমি কি রাইটস এনজয় করছি এটা আমার জিডিপি দিয়ে আমি করতে পারবো। যেমন বাংলাদেশের আমি লাইফ এক্সপেক্টেন্সির কথা বললাম, অ্যাকর্ডিং টু বাংলাদেশ জিডিপি আওয়ার লিভিং স্ট্যান্ডার্ড ইজ ভেরি পুয়ার ইন এ সেন্স, আমরা গরিব আমি সেটা বলছি না, আমি কম্পেয়ার করলে আসলে আচ্ছা আবার একটু নেটওয়ার্ক আনস্টেবল। আমি যদি কম্পেয়ার করি তাহলে আসলে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড নট দ্যাট মাচ হাই, বিকজ আপনি চিন্তা করেন আমাদের পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা চিন্তা করেন, আমাদের রোডস অ্যান্ড হাইওয়ের কথা চিন্তা করেন, দ্য কোয়ালিটি অফ হেলথ কেয়ারের কথা চিন্তা করেন,
আমাদের এয়ারপোর্টস গুলোর কথা চিন্তা করেন, সবগুলোতে এগুলো আমাদের লিভিং স্ট্যান্ডার্ড বিভিন্ন ইন্ডিকেটর গুলোর কথা বলছি, সেগুলো কিন্তু মোটেও ভালো অবস্থানে নাই। তো আমরা কিন্তু কিন্তু আমার জিডিপি কিন্তু যথেষ্ট ভালো, মানে এখন আমরা বলি যে আমরা কিন্তু অলমোস্ট আমরা টপ 40 যে জিডিপি কান্ট্রিটা আছে আমরা কিন্তু সেটাতে যাচ্ছি, বাট সেটার সাথে যদি কম্পেয়ার করি আমাদের লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু অতটা ভালো না। সো মেইন কথা, দোজ আর সাম লিমিটেশন অফ জিডিপি। এখন আপনারা হয়তো বাংলাদেশ স্টাডিজ এটা পড়ে আসেন, এইটাই যখন আমরা ওভারকাম করতে চাই, যেহেতু জিডিপি দিয়ে আমরা অনেক ধরনের ইন্ডিকেটর গুলো পাই না, তখন আমরা আসলে ডেভেলপমেন্ট সেক্টর, যে ডেভেলপমেন্ট ইন্ডেক্স গুলো, যেমন যেমন এখন আমার এইচডিআই এর কথা মনে হচ্ছে, যে যেখানে হচ্ছে গিয়ে আমি সেখানে সব টোটালি আমার লাইফ এক্সপেক্টেন্সি, আমার হেলথ কেয়ার ইস্যুস, এগুলো থেকে আমরা কিন্তু এইচডিআই ইন্ডেক্স থেকে আমরা নিয়ে আসি, সেখানে আবার কিন্তু জিডিপি বা আদার্স এগুলো কোনো ফ্যাক্টর থাকে না। সো দ্যাটস ইট ফ্রম দ্য চ্যাপ্টার 4। আমি নেক্সট উইক একটা ক্লাস টেস্ট নিব, সো এই চ্যাপ্টারটা আসলে আমার কমপ্লিট করা দরকার ছিল। তো নেক্সট উইক আমাদের হচ্ছে গিয়ে, আজকে টিউসডে, নেক্সট টিউসডে আমি একটা ক্লাস টেস্ট নিব সেম টাইমে। এটা হবে হচ্ছে গিয়ে আমরা যে চ্যাপ্টার 1 কমপ্লিট করে আসি ওটার উপরে, এবং দেন আমরা কমপ্লিট করেছে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 4, অর্থাৎ এখন পর্যন্ত যা যা পড়েছি, মেইন কথা এটাই, এখন পর্যন্ত আমরা যা যা পড়েছি এটার উপরে আমি হচ্ছে গিয়ে একটা ক্লাস টেস্ট নিব। তো চ্যাপ্টার 4টাই মেইনলি ফোকাস করার বিষয় এখান থেকে আমরা করলাম হচ্ছে কি জিডিপি ডেফিনেশন করেছি, জিডিপির মানে নর্মালি যেটা আমরা হিসাব করি যে ইটস ইকুয়াল টু দ্য এগ্রিগেট এক্সপেন্ডিচার এন্ড ইনকাম, সেটা একটা প্রশ্ন হতে পারে, ম্যাথসটা করলাম সেটা একটা প্রশ্ন হতে পারে, ফাইনালি একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্যাট ইজ দ্য লিমিটেশন অফ রিয়েল জিডিপি অর লিমিটেশন অফ জিডিপি। আমরা জিডিপি যদিও ক্যালকুলেশন করছি, স্টিল ইট হ্যাজ সাম লিমিটেশন, সো সেটা থেকেও কিন্তু আমি প্রশ্ন করতে পারি। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে, ইউ মে আস্ক মি নাও। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে সিআর ম্যাডাম আপনি হচ্ছেন গিয়ে গুগল ক্লাসরুমে পোস্ট করে দেবেন আজকে পর্যন্ত আমরা যা যা পড়লাম এটার উপর আমাদের ফার্স্ট ক্লাস টেস্টটা হবে অন নেক্সট টিউসডে, which means আমি ডেটটা বলছি 6 জুলাই, মানে আমেরিকার বার্থডে 2 দিন পরে। তো 6 জুলাই আমাদের হচ্ছে কি এক্সামটা হবে, এবং এক্সামে আমরা সেমি ব্রড টাইপের কোশ্চেন করবো, এবং আমি এটা হয়তো নেক্সট ক্লাসে আপনাদের সাথে ডিসকাস করে নিব যে আপনারা কিভাবে এক্সামটা দিতে চান, গুগল ফর্মে অর ওয়ার্ড ফাইলে। সো সেই ওয়াইজ আমি কোশ্চেনটা প্রিপেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব। ওকে ওকে ম্যাম। ওকে ম্যাম। তো জাস্ট একটা পোস্ট করবেন যে যাতে সবাই একটা রিমাইন্ডারটা পায় যে নেক্সট উইকে আমাদের ক্লাস টেস্টটা আছে। ঠিক আছে, টিল দেন তাহলে সবাই ভালো থাকেন। আজকে খুবই সুন্দর, এখন খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট হয়ে গেছে, সো এনজয় দ্যাট এনভায়রনমেন্ট, and it's one of the golden time to prayer, because when it's raining, আমি মনে হয় কথাটা মাঝে মধ্যেই বলি, it's one of the golden time for praying. When it's raining, এটা বলা হয় যে each drop of rain it's carried by a হ্যাঁ, ইটস ক্যারিড বাই এ অ্যাঞ্জেল, এবং যে মানে ফেরেশতা যাদেরকে আমরা বলি তারা ক্যারি করে নিয়ে আসে, এবং এই যে বৃষ্টির ফোঁটাগুলো ক্যারি করে নিয়ে আসে না, যে ফেরেশতাটা ক্যারি করে নিয়ে আসে উনি আর কখনো কোনো বৃষ্টির ফোঁটা ক্যারি করে পৃথিবীতে নামবেন না। তো এখান থেকে আসলে আমরা যে আল্লাহ কত অসংখ্য, মানে আমাদের তো ফেরেশতাদের উপরেও মানে বিশ্বাস রাখতে হয়, আমাদের যে অনেকগুলো বিষয়ের উপর বিশ্বাস রাখতে হয়, তার মধ্যে ইটস ওয়ান অফ দেম। তো ফেরেশতা কুলের উপর বিশ্বাস রাখতে হয়, সেখান থেকে বললেন যে ফেরেশতার সংখ্যা তাহলে অসংখ্য, যে আল্লাহ বলেছেন না আমরা চিন্তা করতে পারবো, আনকাউন্টেবল, সেটাই বলতে যাচ্ছিলাম। এবং স্পেশালি যখন বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ে তখন হচ্ছে গিয়ে আরো বেশি আল্লাহ দোয়া বলে কবুল করে, তখন ওরকম বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে। সো আল্লাহর কাছে অবশ্যই চাবেন, আল্লাহর দরবারে আসলে চাওয়ার কোনো শেষ নাই, আল্লাহর কাছে সবকিছু আছে। আপনাকে বলেন এই যে ওকে ফাইন পারভেজ তুমি শুধু এইটুকুই চাইতে পারবা, আমি এর বাইরে চাইলে আমি তোমাকে দিব না, সে আপনাকে এখন না দিলেও কোনো না কোনো সময় সেটা আপনাকে সে দিবে। সো অবভিয়াসলি নিজের জন্য প্রে করবেন, ফ্যামিলির জন্য প্রে করবেন। যেটা নোটিস করা হয়েছে যে হ্যাঁ, ফ্যামিলির জন্য সব দোয়া আজকে কালকে না হোক, তাহাজ্জুদের অলওয়েজ কবুল হয়। ওটাই বলছিলাম। সো এখন অবশ্যই নিজের জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন, বাবা মার জন্য করবেন, কান্ট্রির জন্য করবেন, ভালো সবকিছুর জন্য দোয়া করবেন। আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে কি নিজের জন্য নিজের দোয়া করা। আমরা হয়তো অনেকের কাছে দোয়া চাই, কিন্তু নিজের জন্য নিজের দোয়া করাটা সবচেয়ে উত্তম। দেন পিতামাতার জন্য সন্তানের দোয়া,
সাথে সাথে কবুল হয়, এটাও মনে হয় অনেকে জানে। তো আমরা যেই রিলিজিয়নে বিলিভ করি না কেন, অলমোস্ট সব রিলিজিয়নে এই কথাটা বলে, প্রে করতে বলে। সো আমরা আমাদের নিজেদের মতো করে যাতে প্রে করি আমাদের গডের কাছে, এটাই বলতে চাচ্ছিলাম। তো তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। করোনার অবস্থা খুব খারাপ, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো বাসায় যাতে আমরা থাকি, একটু সেফটি মেনটেন করি। ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।